আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জন্য আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল এবং এই আন্দোলন থেকে আপনি বা আপনার দল কিরকম শিক্ষা পেয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আহ, জুলাই আন্দোলনের বিষয়টা থেকে একটু আগে আসি, জুলাই আন্দোলনের আগে থেকে আসি। যে আপনি জানেন যে আমি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি, এবং আমরা অনেক আগে থেকে আমাদের এই বিএনপি দলটা অনেক আগের থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তো এই জুলাই আন্দোলন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ছিল, এবং আমরা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছি, এবং মাঠে ময়দানেও আমি ছিলাম, আমার দল ছিল। এই জুলাই আন্দোলনে আমাদের ভূমিকাটা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রেখেছি দলের পক্ষ থেকে। ইনশাল্লাহ সামনেও যদি কোনো এরকম আবারও যদি কোনো স্বৈরাচারী ফ্যাসিস্টের কোনো যদি আন্দোলন সংগ্রামে আমরা আসে, তা আবারও সেইভাবে জুলাই আন্দোলনের মতো আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের আসনে বড় একটি ভাঙন দেখা দিয়েছে। যেহেতু আপনি নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী, তো আপনি এই বিষয়টাকে নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি ঘোষণা দিয়েছি আমি 5 আসনে এমপি ইলেকশন করব। তা আপনারা জানেন যে আমি গত সিটি কর্পোরেশন দ্বিতীয়বারের কাউন্সিলর ছিলাম, জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর হয়েছে। এই অভিজ্ঞতা থেকে আমি সামনে জাতীয় ইলেকশন করতে চাচ্ছি। আর আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য, জনগণের সেবা দেওয়ার জন্য। যেহেতু 2 টার্ম আমি আমার 5 নং ওয়ার্ডকে আমি জনগণের সেবা দিয়েছি, করোনার সময় আমি করোনাকালীন মানুষকে সেবা দিয়েছি, রাস্তাঘাট বিভিন্ন ধরনের সমস্যা, জলাবদ্ধতা এগুলোর জন্য কাজ করেছি। যেহেতু এখন একটা বৃহত্তর পরিসরে আমি ঢুকছি, এই বিষয়গুলো আমি এখন বৃহত্তর পরিসরে আমি এখন যেহেতু সেটা বন্দর ওইখানে পড়েছে, বন্দরের সাথেও আমার একটা গভীর সম্পর্ক আছে, বন্দরের যারা কমিশনার তাদের সাথেও আমার একটা গভীর সম্পর্ক আছে, যেহেতু তাদের সাথে কাজ করেছি। তো সেই হিসেবে আমি মনে করি যে এই 5-এ আমার কাজ করতে, এমপি ইলেকশনের ইয়াতে কাজ করতে আমার তেমন বেগ পেতে হবে না। আমি জনগণের কাছে যাব, জনগণের দুর্দশা গুলা শুনবো, শুনে আমি তাদের থেকে সেগুলো জানবে। যদি আমাকে দল যদি নমিনেশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি ইলেকশন করব। আর ইলেকশন করে যদি আমি পাস করে আসি, তাহলে এই যে প্রথম আমার কাজ হবে নারায়ণগঞ্জ শহরে যানজট মুক্ত করা, তারপরে যুব সমাজ মাদকের সাথে জড়িয়ে গেছে পুরো একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা দূর করার ব্যবস্থা করা। তারপরে নারায়ণগঞ্জ শহরেও যেমন জলবদ্ধতা, আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানাতে অনেক জলবদ্ধতা, ডিএনডি জলবদ্ধতা, এগুলা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে আমি ইনশাল্লাহ কাজ করব। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের ইতিমধ্যে অনেক কার্যক্রম হয়েছে। জি, তো আপনার কি মনে হয় চাঁদাবাজি আসলে কোনো দলের অন্তর্ভুক্ত কিনা, এবং চাঁদাবাজদের নিরসন করতে কি কি ভূমিকা রাখা দরকার? জি, আপনারা জানেন যে আমার সদ্য পিতা বীর মুক্তিযোদ্ধা আলম গিয়াসুদ্দিন সাহেব, উনি সাবেক এমপি নারায়ণগঞ্জ 4-এর, উনি ইতিমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এবং বিভিন্ন সময় উনি লিফলেট বিতরণ করেছেন, এবং বর্তমানেও তিনি এর ব্যাপারে অব্যাহত আছেন। আর আমাদের দলের থেকে একবারে 0 টলারেন্স এই চাঁদাবাজের বিরুদ্ধে। যে কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে যদি চাঁদাবাজি করে, সাথে সাথে তাকে আইনের আওতায় তুলে দেওয়ার। চাঁদাবাজ কোনো দলের না, এটা হচ্ছে যারা একটা নিজের স্বার্থ হাসিলের জন্য তারা এই কষ্ট নেতাদের নাম ভাঙায়, বিভিন্ন ধরনের অপকর্মে তারা জড়ায় যায় টাকার জন্য। চাঁদাবাজদের সাথে কোনো আপোষ আমাদের দল করেও না, আমরাও করি না। যারা আমরা রাজনীতি করে আমরাও চাই না চাঁদাবাজ আমাদের দলে কেউ চাঁদাবাজ থাকুক। আর এটা প্রতিকারটা হচ্ছে এখানে প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরও ভূমিকা আছে। ইতিমধ্যে দেখেছেন যে আমাদের তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে যে চাঁদাবাজি করবে যারা নামবে তাদেরকে দল থেকে বহিষ্কার, এবং আমাদের দল ইতিমধ্যে অনেকজনকে চাঁদাবাজের কারণে বহিষ্কার করেছে, যে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করেছে। তো এটার মধ্যে হয়তো সমন্বয় দরকার, যে প্রশাসন প্লাস যারা রাজনীতিবিদ তাদের ভিতরে একটা সমন্বয় হলে এই চাঁদাবাজ মুক্ত একটা নারায়ণগঞ্জ ইনশাল্লাহ উপহার দিতে পারবে সবাই মিলে আমরা। তো সেক্ষেত্রে জনগণের ভূমিকা কি কি? হ্যাঁ, জনগণের ভূমিকাটা অনেক, যে কেউ যদি চাঁদা চায় তাকে সে চাঁদা দিবে না, তাকে আমরা প্রথম হচ্ছে তাকে আইনের আওতায় তুলে দিতে পারবে, দেওয়ার বিষয়টা আসে যে আইনের আওতায় তুলে দেওয়া, এবং এর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা করা যে আমি চাঁদা নিব না, আমি চাঁদা দিব না। কেউ চাঁদাতে আসলে আমি এক কথা, আমি চাঁদা কেন দিব, তাকে দিব, আমি কোনো চাঁদা দিব না। তো এই জিনিসটা আমাদের মুখ্য জনগণের ক্ষেত্রে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে চাঁদা কেউ চেলে তাকে সাথে আইনের আওতায় তুলে দেওয়া। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, একজন জনপ্রতিনিধি হতে গেলে তার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন?
জি, আচ্ছা আচ্ছা, জনপ্রতিনিধির প্রথম ভূমিকাটা থাকতে হবে তাকে যে জনগণের জন্য সে কাজ করবে। সে নিজের ব্যক্তি স্বার্থে না, সে জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, জনকল্যাণমূলক কাজগুলো তাকে করতে হবে, সেই ইন্টেনশনটা নিতে হবে আগে। সে যদি চিন্তা করে না আমি এটা জনপ্রতিনিধির ব্যবসা করব, আমি ধান্দাবাজি করব, তাহলে সে জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। জনপ্রতিনিধি হলে আগে তাকে নিঃস্বার্থভাবে জনগণের সেবার জন্য আগে আসতে হবে। তার ব্যক্তিগত স্বার্থটা হাসিল করতে পারবে না, সে তাকে একবারে পুরোপুরি জনগণের জন্য তার উৎসর্গ করতে হবে, তার জীবনটা উৎসর্গ জনগণের জন্য তাকে, আমি মনে করি এটা। আমরা দেখলাম আপনাদের কার্যালয়ে বা আপনাদের অফিসে যে কোনো সাধারণ লোক যে কোনো সময় আসতে পারে। জি। এমন অনেক নেতা আমরা দেখেছি জি। যাদের ফোন দিলেও ফোনে গালাগালি করে, মানে সময় নেই তার কাছে। তো সেই ক্ষেত্রে তাদের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আর আসলে আমি অন্যদের বিষয়টা আমি বলতে চাচ্ছি না, কারণ এটা যার যার ব্যক্তিগত বিষয়। যেহেতু একজন জনপ্রতিনিধি বা একজন রাজনীতিবিদ, ওনাকে নম্র ভদ্র হতে হবে, তাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেইটা তাকে ভাবা যাবে না আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় কিছু, এটা ভাবা যাবে না। তাকে একবারে সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে। সে যদি সাধারণ মানুষের থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে সাপোর্ট দিবে, মানুষ তাকে ভোট দিবে, কারণ সে তো তার ইচ্ছা তো সে জনপ্রতিনিধি হওয়া। সেটার জন্য সবার সাথে তাকে ভালো ব্যবহার করতে হবে, সেটা ছোট হোক বড় হোক, গরিব হোক ধনী হোক, সবার সাথে তার একটা সুন্দর ব্যবহার করাটা আমি মনে করি তার কাম্য। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আপনি যেহেতু এমপি মনোনয়নের প্রত্যাশী, একটা দল চাইবে আপনাকে হেয় করতে, বা যদি আপনার ধরেন আপনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে সেটা যদি মিডিয়াতে কেউ ভাইরাল করে, জি। তো সেই ক্ষেত্রে কি আপনি ওই মিডিয়াকে গালাগালি বা হেয় প্রতিপন্ন কথা বলতে পারবেন? না, এটা অবশ্যই না। মিডিয়া একটা স্বাধীন জগৎ, এখানে মিডিয়া আমার ভালোটা তুলে ধরবে, আমার খারাপটা মিডিয়া তুলে ধরবে। এটা একটা, এই জগৎটা একটা ভালো জিনিস, যে আমার অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার মনে অজান্তে অনেক ভুল ত্রুটি করতে পারে। এটা যদি মিডিয়া সাংবাদিক ভাইয়েরা যদি আমাকে এটা তুলে ধরে, অবশ্যই আমি সেটা একসেপ্ট করব। আমার যদি কোনো খারাপ কিছু থাকে, আমি যদি কোনো দুর্নীতির সাথে জড়ায় থাকি, সেটা যদি মিডিয়া পায়, অবশ্যই আমাকে মিডিয়াটা জেরা করতে পারে, এটা ব্যাপারে কোনো ডাউট নেই আমার। এই বিষয়ে আমি যে কোনো মিডিয়াকে আমি একসেপ্ট করবো, যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কোনো দোষ থাকে, সেটা মিডিয়া অবশ্যই আমাকে জানাবে এবং তুলে ধরবে। আমার ভুল ত্রুটিগুলো আমি তখন শুধরানোর জন্য আমি চেষ্টা করব। কিন্তু এর ক্ষেত্রে এই না যে একটা না জেনে না বুঝে একটা মানুষকে হেনপন্নতা করে একটা জনপ্রতিনিধিকে, এটা জনপ্রতিনিধি অনেক বড় একটা খারাপ দিক হইতে পারে। তা আমি মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা যারা মিডিয়াতে আছেন তারা সঠিকটা তুলে ধরবেন। কেউ কান করা কথা বা কিছু টাকার বিনিময়ে আপনারা একটা রিপোর্ট করে ফেলবেন তা না, আগে যাচাই করবেন যে আসলে সেই মানুষটা ভালো না মন্দ, যাচাই করার পরে আপনার জিনিসটা তুলে ধরবেন মিডিয়াতে। আমি আর এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ঠিক আছে, ধন্যবাদ।